দর্শক সকলকে আমন্ত্রণ জানাচ্ছি প্ল্যানেটারি হেলথ একাডেমির সুরক্ষায় প্রতিদিনের আজকের আয়োজনে। দর্শক, অসুখ হলে ওষুধ খাবো এই বাক্যটি আমরা ছোটবেলা থেকে পড়ে আসি, কিন্তু যে কোনো ওষুধ যে কোনো অসুখে কি খাওয়া যায়, অথবা কোনো অসুখ হলে কতগুলো ওষুধ খাওয়া উচিত, এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। আমরা এমন একটি সময় আছি যেখানে অনেক সময় অভিযোগ ওঠে যে ডাক্তারদের কাছ থেকে আমরা অনেক ওষুধের প্রেসক্রিপশন পাই, কিন্তু আমরা জানি যে কোনো ওষুধেরই কিন্তু আবার পার্শ্ব প্রতিক্রিয়া আছে। সে কারণে ওষুধের যৌক্তিক ব্যবহার ভীষণভাবে জরুরি। সে কারণেই আজকে আমরা আলাপ করছি এ প্রসঙ্গে, ওষুধের যৌক্তিক ব্যবহার। এ প্রসঙ্গে কথা বলার জন্য আমাদের সাথে যুক্ত হয়েছেন অধ্যাপক ডাক্তার কিউবি ও ফজলুল বাকি। তিনি জেরিয়াট্রিক ও মেডিসিন বিশেষজ্ঞ। তিনি চিফ মেডিকেল অ্যাডভাইজার, পিপলস কেয়ার হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, এবং তিনি প্রাক্তন অধ্যাপক, আর্মি মেডিকেল কলেজ, বগুড়া। ডক্টর ফজলুল বাকি, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। আপনাকে স্বাগত। আমরা যে বিষয়টি তুলে ধরছি ওষুধের যৌক্তিক ব্যবহার, আপনি এই বিষয়ে অনেক লেখালেখি করেছেন, আপনার গবেষণা আছে এই প্রসঙ্গে, এবং বিদেশেও আপনি এ বিষয়ে বিভিন্ন কনফারেন্সে আপনি আপনার গবেষণা প্রবন্ধ উপস্থাপন করেছেন। সে কারণে খুব ভালো লাগছে যে আপনাকে আজকে আমরা এখানে উপস্থিত পেলাম। আমরা প্রথমেই যদি একটু জেনে নেই যে এই যে ওষুধের যৌক্তিক ব্যবহারের কথা বলছি, কতখানি ওষুধ আমাদের খাওয়া দরকার এ বিষয়ে ধারণা খুব জরুরি। কেন ওষুধের যৌক্তিক ব্যবহার জরুরি? আমাদের ওষুধের যৌক্তিক ব্যবহার এই জন্য প্রয়োজন যে আমাদের দেশে, নট অনলি আমাদের দেশে, ইভেন বিদেশেও, ডেভেলপিং অ্যান্ড ডেভেলপড কান্ট্রিজে ইরেশনাল ইউজ, যেটা ওষুধের অযৌক্তিক ব্যবহারটার প্রভাব খুব বেশি। এবং এই ওষুধের অযৌক্তিক ব্যবহারের কারণে যে প্রবলেমটা হচ্ছে আমাদের, সেটা হলো যে আমাদের মরবিডিটি অ্যান্ড মর্টিলিটি বেড়ে যাচ্ছে, তারপর ড্রাগ রেজিস্ট্যান্স হয়ে যাচ্ছে, পার্শ্ব প্রতিক্রিয়া হচ্ছে, এবং রোগীর উপরে অর্থনৈতিক চাপ পড়ে যাচ্ছে, এবং রোগীর একটা ধারণা হয়ে যাচ্ছে যে দেয়ার ইজ এ পিল ফর এভরি হিল, প্রত্যেক রোগের জন্য বোধহয় একটা হয়েছে। যেহেতু আমরা অযৌক্তিকভাবে মাল্টিপল ড্রাগ প্রেসক্রিপশন, মানে আমরা WHO অনুযায়ী একটা প্রেসক্রিপশনে 3টা ড্রাগের উপরে যদি হয়, বলে যে পলিফার্মেসি, তা আমরা দেখছি যে আমাদের 5টার উপরে আমাদের চিকিৎসকরা থাকছে, যার ফলে রোগীরাও যেরকম বিভ্রান্ত হচ্ছে, অর্থনৈতিক চাপ আমাদের রোগীদের উপরে হচ্ছে, বিশেষ করে যারা আমাদের হতদরিদ্র তাদের জন্য এই ব্যয়বহুল, এবং এটা আবার আমাদের শরীরের উপরে মানে মারাত্মক বিশেষ করে যারা জেরিয়াট্রিক পেশেন্ট বা পেডিয়াট্রিক, আপনি জেনে থাকবেন যে বাচ্চাদের এই লিভার এবং কিডনিটা নাজুক থাকে, গ্রোয়িং, আর বৃদ্ধদের এই লিভার এবং কিডনি, যেটা দিয়ে ওষুধটা ভাঙে এবং বের হয়ে আসে, কারণ এটা একটা ফরেন সাবস্টেন্স, ইট মাস্ট বি এক্সক্রিটেড আউট ফ্রম দ্য বডি, কিন্তু এটা হচ্ছে না বলেই আমাদের মারাত্মক যে অঙ্গ লাইক লিভার বা কিডনি ড্যামেজ হয়ে মানুষ অকালে মৃত্যুর মুখে ঝরে পড়ছে। এই জন্য আমাদেরকে এই অযৌক্তিক ব্যবহার থেকে বের হয়ে আসতে হবে। সেটাই। তাহলে ওষুধের যেই ক্ষতিকর দিক যেটা, সেটি আপনি বললেন যে শারীরিক ক্ষতি এবং অর্থনৈতিক ক্ষতি দুটোই, সেখান থেকে যদি আমরা আমাদের সাধারণ মানুষকে বাঁচাতে চাই তাহলে যৌক্তিক ব্যবহার খুবই জরুরি। আপনি কথা প্রসঙ্গে বলেছেন যে কখন আমরা বুঝবো যে ওভার প্রেসক্রিপশন, যেটা অর্থাৎ ওষুধ যা দরকার তার তুলনায় বেশি হয়ে গেল কিনা, এটি কখন বুঝবো তার একটি ছোট্ট গাইডলাইন আপনি বলেছেন যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে যে 3-এর অধিক যদি ওষুধ থাকে, বা ধরে নিলাম যে সেটি 3 থেকে 5, কিন্তু আমাদের দেশে প্রায়শই দেখা যায় খুব লম্বা বাজারের লিস্টের লম্বা যে ফর্দ, যেটা তার মতো একটা, সেটাই প্রেসক্রিপশনের একটা বিরাট একটা লিস্ট। এই প্রবণতাটা কেন তৈরি হলো আমাদের দেশে, এবং এটার প্রবণতাটার কারণ হলো যে ইনঅ্যাকুরেট ডায়াগনোসিস। আমাদের সঠিক যদি ডায়াগনোসিসটা না হয়, আপনি দেখবেন যে আমাদের অসংখ্য ডায়াগনস্টিক সেন্টার আছে, কিন্তু ডায়াগনোসিসটা অ্যাকুরেট হচ্ছে না। অ্যাকুরেট না হওয়ার জন্য, সঠিক না হওয়ার জন্য আপনার আমরা যেটা হচ্ছে যে আমরা প্রেসক্রিপশনটা ইম্প্যারিক্যাল, মানে একটা আন্দাজের উপরে আমরা দিয়ে দিচ্ছি, এবং বা ভুল ডায়াগনোসিসের জন্য এতে আমাদের যে মানে রোগ নির্ণয়টা না হওয়ার কারণে আমরা ভুল চিকিৎসার মধ্যে পড়ছি। এক 2 নম্বর হলো যে অ্যাকুরেট ডায়াগনোসিসের সাথে আমাদের অ্যাকুরেট ট্রিটমেন্ট, যেটা আমাদের যে ট্রিটমেন্ট, আমি যদি ডায়াগনোস করতে পারি যে এটা এই রোগ, তাহলে আমি এই ওষুধ সম্বন্ধে
এই আমি ওই ওষুধটাই দিব। কিন্তু দেখা যায় যে আমরা যেহেতু ডায়াগনোসিস করতে পারি না, তার জন্য আমরা ওষুধ দেই। এটা হলো 1 নম্বর ক্যাটাগরি। 2 নম্বর হলো যে বায়াস বাই ফার্মাসিউটিক্যাল কোম্পানিজ। আমরা ওষুধ কোম্পানি থেকে মানে নানান রকম গিফট, ইভেন বাসা বাড়িতেও ফ্রিজ, টেলিভিশন থেকে বাইরের ট্যুর, যার ফলে আমরা কি করি যে মাল্টিপল ড্রাগ লেখার একটা প্রবণতা আমাদের চলে আসে, এবং উন্নত মানের ওষুধ না লিখে আমরা নিম্নমানের, যেটার কোনো নাই, ওই যে আপনার এফিকেসি নাই বা নিরাপদ না, সেই ওষুধগুলো লিখছি। ইট ইজ অ্যানাদার রিজন। আরেকটা হলো প্রেসক্রাইব ফ্রম দ্য ওন ক্লিনিক্যাল চয়েস। উনি মনে করছেন যে আমি যেটা লিখছি ওটাই সঠিক, কিন্তু আমাদের সায়েন্টিফিক ব্যাকগ্রাউন্ড বা এভিডেন্স বেসড দরকার, কিন্তু এটা হচ্ছে না। এটা অ্যানাদার রিজন। আরেকটা হলো যে মডেলিং বিহেভিয়ার অফ দ্য সিনিয়র কলিগস, যে একজন সিনিয়র প্রফেসর যা লিখছেন একজন জুনিয়র মনে করতেছেন তাই লিখছেন, কিন্তু সিনিয়র প্রফেসর কোন প্রেক্ষিতে লিখছেন সেটা নাই। তারপরে আমাদের যেটা হচ্ছে যে মনে করে আমাদের রোগীরা এই মাল্টিপল ড্রাগ প্রেসক্রিপশনের কারণে যে দেয়ার ইজ এ পিল ফর এভরি ইল, প্রত্যেক রোগের জন্যই বোধহয়। আপনি জানেন যে সাধারণ সর্দি কাশি বা আমাদের ডায়রিয়া যেগুলা ভাইরাসজনিত কারণে হয়, সেটা আপনার এই গরম পানি বাষ্প বা গড়গড়া করলেই চলে যায়। কিন্তু এখানে এই যে শুধুই এই বায়াস বাই ফার্মাসিউটিক্যালস আমাকে ওষুধ লিখতেই হবে, যার জন্য এই রোগীদের মধ্যে যে ভুল ধারণা যে না, আমি যদি এখন ওষুধ সত্যিকারে যদি বলি যে আপনি খালি গরম পানি খান, আদার রস খান, ভালো হয়ে যাবেন, বলবে যে এই ডাক্তারই না। এই যে একটা ভুল ধারণা, এখান থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। খুবই চমৎকার একটি ধারণা পেলাম আসলে আপনার উত্তরটি থেকে, যে কয়েকটা কারণ যেটা আপনি তুলে ধরলেন। আশা করি যারা দেখছেন, আজকে অনেক মানুষ দেখছেন আমাদের এই প্রোগ্রামটি আজকে, তারা নিশ্চয়ই একটি নিজেদের সচেতনার ক্ষেত্রে একটি নতুন মাত্রায় পৌঁছাবেন আপনার উত্তরটা থেকে। আমি এখানে যদি একটু আসি যে ডায়াগনোসিসের যে প্রসঙ্গটা আপনি তুলেছেন, যে যখন একেবারে পিন পয়েন্ট না করা যায়, তখনই এই যে এম্পেরিক্যাল অথবা অনুমান ভিত্তিক ওষুধ দেওয়ার একটা প্রবণতা থাকে, যে আচ্ছা এটা দিয়ে দেখি যদি ভালো হয়। এই প্রবণতাটা আমরা ভীষণভাবে দেখেছিলাম কোভিডের সময়। আমরা যখন কোভিডের সময় যেহেতু আমাদের জানা কোনো ওষুধ ছিল না, তখন আমরা দেখি যে 20টার 16টা থেকে 20টা পর্যন্ত ওষুধ একজনকে প্রেসক্রাইব করা হয়েছে, এবং সেটা নিয়ে অনেক আলাপ আলোচনা এসেছিল। সুতরাং আপনার এই কথাটার একটি একদম রিসেন্ট একটি এক্সাম্পল কিন্তু আমাদের সামনে আছে। এখন আমরা যদি একটু আসি যে এই যে ওভার প্রেসক্রিপশন অথবা অনেকগুলো ওষুধ লেখা হচ্ছে, আপনি অলরেডি বলেছেন যে কি রকমের ক্ষতি হতে পারে। আমি আবার একটু আসতে চাই এই জায়গাটা, একটু বিস্তারিতভাবে যদি বলেন যে যদি প্রয়োজনের তুলনায় বেশি ওষুধ আমাদের শরীরে যায়, তাহলে আমাদের শরীরের কি ক্ষতি হতে পারে? মাল্টিপল ড্রাগ এই প্রেসক্রিপশনের কারণে আমাদের যেটা হয়, একটা হলো যে আমাদের মরবিডিটি অ্যান্ড মর্টিলিটিটা বেড়ে যায়। এরপরে রোগীর একটা অর্থনৈতিক চাপ যে বেড়ে যায়। এছাড়া ওষুধটি আপনার পার্শ্ব প্রতিক্রিয়া, এখন আমরা দেখলাম যে 4th লিডিং কজ অফ ডেথ হচ্ছে ড্রাগ হ্যাজার্ডস। অর্থাৎ আপনি ওষুধ না খেলে বেঁচে থাকবেন, কিন্তু ওষুধের কারণে মাল্টিপল ইউজ অফ অ্যান্টিবায়োটিকই বলেন বা আপনার ওষুধই বলেন, আপনার এই পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যাবে। এবং ওই ড্রাগটা আপনার যদি এটার যে মাত্রা এবং এটার যে ডিউরেশন, এটা যদি আমরা ঠিক মতো না খাই, আমরা আরেকটা হলো কি অ্যাকুরেট ইনফরমেশন, রোগীকে আমরা সঠিক ইনফরমেশনটা দেই না, যে কোন ড্রাগটা খালি পেটে খেলে আপনার, যেমন ব্যথার ওষুধ খালি পেটে গেলে আলসার পারফোরেশন হয়ে মানুষ মারা যেতে পারে। আবার যদি কোনো ড্রাগ আছে খালি পেটে খাওয়া যায় অ্যান্টিবায়োটিক, যেটা ভরা পেটে খেলে আপনার গ্যাস হতে পারে। সেজন্য আমাদের সঠিক ইনফরমেশনটাও রোগীরা পাচ্ছে না, যার ফলে রোগীরা সেই ভুল করে যে ওষুধটি খাচ্ছে খালি পেটে, যেটা ব্যথার ওষুধ, যেটা আপনার ক্ষতি করে দিচ্ছে। এছাড়াও আমাদের কিডনি এবং যে লিভার, যেটা খুব মারাত্মক গুরুত্বপূর্ণ, সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটো অঙ্গ, যেখান দিয়ে আমাদের মেটাবলিজমটা হয়, প্লাস কিডনি দিয়ে এক্সক্রিশন হয় টক্সিনগুলা, সেই কিডনি যদি আমাদের নষ্ট হয়ে যায়, তা আমাদের জন্য এত ব্যয়বহুল হবে একটা রোগীর জন্য বা জাতির জন্য, যে এই পেশেন্টগুলোকে আমরা করা, ডায়ালিসিস করা বা খুব কষ্টকর। তখন একটা যেমন একটা ব্যক্তি বা পরিবারের জন্য এটা প্রবলেম,
এরকম এটা সমাজের জন্য প্রবলেম, জাতির জন্য প্রবলেম। আমাদের জাতিকে সুস্থ রাখতে গেলে আমাদেরকে সেখান থেকে বেরিয়ে আসতে হবে। আমরা যেমন নানান রকম ওষুধই তো আছে, এর মধ্যে কিছু কিছু ওষুধ আছে যেটি আমরা যে কোনো সময় গিয়ে দোকান থেকে কিনে ফেলছি। যেমন একটা সময় ছিল প্যারাসিটামল, জ্বর হলে বা মাথা ব্যথা হলে আমরা নিজেরাই গিয়ে কিনে খেয়ে ফেলতে পারি। আবার ইদানিং দেখা যাচ্ছে যে গ্যাসের ওষুধ বলে কিছু ওষুধ, যেমন ওমেপ্রাজোল বা এই ধরনের যে আরও নানান রকম ওষুধ আসছে, এগুলো কেন যেন মানুষ সেই প্যারাসিটামলের মতো খুব স্বাভাবিকভাবে কেনা শুরু করেছে। খুব কম পরিবারই পাওয়া যাবে যেখানে কেউ না কেউ এই ওষুধগুলো খুব সচরাচর ব্যবহার করছে না। এ বিষয়ে আপনার অভিমত শুনতে চাচ্ছি যে এটি কি আসলে খুব দরকার? গ্যাসের ওষুধ আসলে কখন ব্যবহার করে এবং এটির সঠিক ব্যবহার কীরকম হতে পারে? আমাদের অ্যাকচুয়ালি গ্যাসের ওষুধ আমরা তখনই ব্যবহার করি যদি তার সত্যিকারের পেপটিক আলসার বা গ্যাস্ট্রাইটিস থাকে, তাহলে তো ওইটার জন্য এটার কারণ হলো যে 3টা কারণ থাকে, যেটা বলে হাড়ি ওয়ারি কারি, যে আমি যদি ঝাল বেশি খাই ওয়ারিডনেস থাকে, অথবা আমাদের যদি তাড়াতাড়ি করে কোনো ওষুধ খাই, এটার সাথে একটা যুক্ত হয়েছে একটা জীবাণু হেলিকোব্যাক্টার পাইলোরি। এই জীবাণুটা যদি আপনার আমাদের বডিতে টেস্ট করে যদি দেখি যে এটা আছে, তাহলে আমাদেরকে 7 দিন থেকে 14 দিনের একটা প্যাকেজ খেতে হয়। তো এখন আর যদি আমার এন্ডোস্কোপি করে বা আমি যদি ক্লিনিক্যালিও যদি আমি বুঝি যে তার আছে, তাহলে আমাকে এই ওমেপ্রাজোল বা পিপিআইজিটা সেটা 1 মাস থেকে 1.5 মাস খাওয়া দরকার। কিন্তু এটা যে লং টার্ম ইউজ করলে যে এটা যে গ্যাস্ট্রিক কার্সিনোমা হতে পারে মেটাপ্লেসিয়া হয়ে, সেই জিনিসটা অনেক রোগীদেরকে জানে না, এবং ডাক্তাররাও আমরা এটা রোগীদেরকে বলি না, যার ফলে রোগীরা কি করে এটা খেয়ে পরে দেখা গেছে যে তাদের একটা মারাত্মক ইয়েতে তারা পড়ে। তো এই জন্য আবার এই ওমেপ্রাজোল ছাড়াও আরেকটা আমাদের কমন অভ্যাস হলো অ্যান্টিহিস্টামিন। এই অ্যান্টিহিস্টামিনটা আমরা অহরহ খেয়ে যাচ্ছি, কিন্তু রিকারেন্ট ইউজ অফ আমাদের যে রিসার্চে রিসেন্ট ইয়েতে আছে যে পাওয়া গেল যে আপনার রিকারেন্ট আপনার ইউজ অফ কি অ্যান্টিহিস্টামিন, এটা ব্রঙ্কিয়াল অ্যাজমা করে। তো এই যে আমাদের একটা ওষুধ দিয়ে আমি ড্রাগ ইনডিউস ব্রঙ্কিয়াল অ্যাজমা করলাম, এইটা যে আমাদের জনগণের জন্য যে কত এবং আমাদের প্রায় বেশিরভাগ লোক হলো গ্রাম বাংলায় প্রত্যন্ত অঞ্চলে বাস করে এবং কি স্বল্প ব্যয়ের স্বল্প সচ্ছল না, অসচ্ছলতা। এখন তাদের যদি আমরা এই যে এই ওষুধটা যদি এইভাবে খেয়ে যদি তারা একটা ক্ষতিকর দিকে যায়, তাহলে কিন্তু আমাদের জন্য বা জাতির জন্য এটা একটা দুঃখজনক। তাই আমাদেরকে এই আস্থাটা ফিরে আনতে হবে। মানুষের একটা হয়েছে যে আস্থা আমাদের থেকে চলে গেছে, যার জন্য রোগীরা বাইরে চলে যাচ্ছে। এই জায়গাটা আমরা একটু আসবো আলাদা করে আলোচনায়, যে এই যে ওষুধের যেই প্রসঙ্গটা বললেন যে লোকজন অনেক ওষুধ এখন নিজেদের চয়েসে তারা খাচ্ছে, অথবা সঠিক নির্দেশনার অভাবে তারা কিন্তু ওষুধটা কখন শেষ করতে হবে, কখন খেতে হবে, এই জায়গাটা সঠিকভাবে পালন করতে পারছে না। এটাকে যদি আমরা একটা সুনির্দিষ্ট গাইডলাইনের ভিতরে আনতে চাই, একটা স্ট্রাকচারের ভিতরে যদি আমরা আনতে চাই, তাহলে আমাদের নিশ্চয়ই অনেক জায়গায় কাজ করার আছে। আমার মনে হয় যে একটু যদি সংক্ষেপে বলেন যে কোন কোন জায়গায় আমরা গুরুত্ব দিলে এই যে বিশৃঙ্খল যে অবস্থাটা, সেখানে আমরা একটা উন্নতি পাবো। এটার জন্য বিশেষ করে যেমন অস্ট্রেলিয়াতে তারা ড্রাগ পলিসি সাথে সাথে হেলথ পলিসির সাথে সাথে ড্রাগ পলিসি করেছে, এবং অ্যান্টিবায়োটিক গাইডলাইন এবং ইংল্যান্ডের ট্রিটমেন্ট প্রোটোকল আছে। সেই ট্রিটমেন্ট প্রোটোকলটা সবার জন্য একই, তাহলে আমরা ওইটার বাইরে যেতে পারবো না। কিন্তু এখন একটা এক্সাম্পল যে আমার হয়েছে ম্যালেরিয়া, তো এটার জন্য দেয়া যে ট্রিটমেন্ট প্রোটোকল, টিবির জন্য একটা ট্রিটমেন্ট প্রোটোকল, অ্যাজমার জন্য একটা ট্রিটমেন্ট প্রোটোকল। আমার যে ট্রিটমেন্ট প্রোটোকল যদি যেমন একটা প্রসূতি রোগী তার যদি অ্যাক্লেমশিয়া হয়, তার একটা ট্রিটমেন্ট প্রোটোকল আছে। তো এরকম ট্রিটমেন্ট প্রোটোকলটা যদি আমরা ফলো করি, যেটা আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয় এবং WHO গাইডলাইন অনুযায়ী, তাহলে কিন্তু এই যে আমাদের জ্ঞানের অভাব বা আমরা জ্ঞান চর্চা করতে চাই না, এর জন্য আমাদের এই যে
আমরা আমি বলেছি যে প্রেসক্রাইব ফ্রম ওন ক্লিনিক্যাল চয়েস, হ্যাঁ, অথবা বায়াসড বাই সাম কি সব না, কিন্তু সাম ফার্মাসিউটিক্যাল কোম্পানিজ, যার ফলে আমাদের এই রুগীরা এই আরেকটা হলো যে আমাদের ওভার দ্য কাউন্টারে যে ড্রাগ, বিশেষ করে অ্যান্টিবায়োটিক, এটাকে রেস্ট্রিক্টেড করতে হবে। অনলি বিদেশে আপনি জানেন যে জেনারিক নেম ছাড়া কোনো অ্যান্টিবায়োটিক ইউজ হয় না। 2 নম্বর হলো আপনার ওই অ্যান্টিবায়োটিকটা আপনার রেজিস্টার্ড প্রেসক্রিপশন ছাড়া, প্রেসক্রাইবার ছাড়া কেউ প্রেসক্রাইব করতে পারে না। কিন্তু আমাদের দেশে এই যত্রতত্র এই দোকানে গেলে দেখবেন কেটে কেটে অ্যান্টিবায়োটিক ইউজ হচ্ছে, অথচ অ্যান্টিবায়োটিক একটা মাত্রা আছে যে 5 দিন থেকে 7 দিন, কোনোটা 10 দিন, এরকম বিভিন্ন রোগের বিভিন্ন মাত্রা। এবং এই মাত্রাটা আপনার ইন্ডিকেশন আপনার যে বাচ্চাদের যেটা হবে বা প্রেগনেন্ট মহিলাদের জন্য যে অ্যান্টিবায়োটিক ইউজ হবে সেটা আবার আপনার এল্ডারলিদের জন্য না। এরকম আমরা এটাকে বলি যে WHO যে ক্রাইটেরিয়া, সেম ক্রাইটেরিয়া, সেফটি, এফিকেসি, নিড অ্যান্ড অ্যাভেলেবিলিটি। আমি একটা অ্যান্টিবায়োটিক লিখে দিলাম যেটা সারা ঢাকায় পাওয়া যাচ্ছে না, তাহলে রোগী ঘুরতে ঘুরতে তারপর ওই অ্যান্টিবায়োটিকটাই কিনে হলো না। তো আমার যেটা যৌক্তিক, মানে যেটা সেফটি, নিরাপদ, যেটা এফিকেসি, যেটা মানসম্পন্ন, প্লাস যেটা আপনার সহজলভ্য এবং অ্যাভেলেবিলিটি মানে কস্ট ইফেক্টিভ, তাহলে আমরা খালি অ্যান্টিবায়োটিক না, এরকম ব্যথার ওষুধ যেমন অ্যাসপিরিনের ইকুয়াল আছে এফিকেসি উইথ আদার ডাইক্লোফেনেক, এরকম। তো আমরা একটা কস্টলি জিনিস না লেখে, যেটা আমার যেমন হিস্টাসিন আমরা লেখলে মানুষ করবে, এটা খালি যারা মেশিনারি চালায়, ড্রাইভিং করে, তাদেরকে আমরা দিই না। কিন্তু যারা নাই, এই অ্যান্টিহিস্টামিনটা ইম্পর্টেন্ট, কিন্তু এটার দাম অনেকই কম, এটা না দিয়ে আমরা একদম লেটেস্ট জেনারেশন লিখতে যাই, যার ফলে মানুষের প্রতি একটা আস্থা চলে যায় যে আমরা এত দামি ওষুধ লিখছেন। তো সুতরাং এই জন্য আমাদেরকে এই লিমিটেড নাম্বার অফ ড্রাগস লিখতে হবে, তারপরে আমার অ্যাকুরেট ডায়াগনোসিসটা জানতে হবে। এবং প্রথম জিনিস হলো যে আমার অ্যাকুরেট ডায়াগনোসিসের পরে অ্যাকুরেট ইন্ডিকেশনটা, যে ইন্ডিকেশনটা আমার কি আছে সেই ইন্ডিকেশন দেখতে হবে। যদি আমরা দেখি ফর এক্সাম্পল ডায়রিয়া, এখন এই যে আমার আসতেছে, বন্যা আসতেছে, এখন ডায়রিয়ার প্রকোপ বা ডেঙ্গুর প্রকোপ বেশি হবে। তো এখন আমার ডায়রিয়ার জন্য আমি দেখবো যে এটা কি অ্যাকিউট ওয়াটারি ডায়রিয়া, এটা কি ভাইরাস, তাহলে আমরা তো ওআরএস বা খাবার স্যালাইন বা আইভি স্যালাইন, সিভিয়ার ডায়রিয়া হলে আমরা ওটা ইউজ করব। কিন্তু আমরা কখনোই অ্যান্টিবায়োটিক ইউজ করব না যদি এটা ইনভেসিভ ডায়রিয়া না হয়। তাহলে ইনভেসিভ ডায়রিয়া হলে আমরা তখন অ্যান্টিবায়োটিক, তখন আমরা দেখবো যে ওই কোন অ্যান্টিবায়োটিকটা আবার সংবেদনশীল, সেটা না দিয়ে যদি আমি আরেকটা রেজিস্ট্যান্ট অ্যান্টিবায়োটিক দিই তাহলে আরও ক্ষতিকর হবে। এরকম আরেকটা জিনিস হলো ডায়রিয়ার, সেটা হলো যে আমরা ড্রাগ অ্যাপ্রোচ না নন ড্রাগ অ্যাপ্রোচ। আমরা ড্রাগ অ্যাপ্রোচে গেলে তখন আমরা দেখব যে এই ইনভেসিভ না নন ইনভেসিভ বা পারসিস্টেন্ট ডায়রিয়া যদি 14 দিনের বেশি থাকে। আর আরেকটা জিনিস আমরা দেখব যে এই ডায়রিয়ার আপনার ওটাকে কি বলে, যে এটা কি প্রোটোজল নাকি এটা আপনার ভাইরাস বর্ন বা অ্যান্টিব্যাকটেরিয়াল অথবা আমরা হেলমিনথিক। তো আমাদেরকে ওই নির্ণয় করতে হবে, কিন্তু আমরা সেই জায়গার থেকে দূরে থাকি বলে একটা মানে একটা অযৌক্তিক প্রেসক্রিপশন লেখার কারণে পেশেন্টরা আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। কিন্তু ডাক্তার ফজলুল বাকি, আমরা যে প্রসঙ্গে কথা বলছি যে আপনি খুব জোর দিয়েছেন শুরু থেকেই যে সঠিকভাবে যদি রোগ নির্ণয় না হয় তাহলেই এই অনেক ওষুধ ব্যবহারের প্রবণতা বেড়ে যায়। কিন্তু এখানে আবার একটা বিষয় আছে, একজন ডাক্তার যদি সঠিকভাবে রোগ নির্ণয় করতে যান তাহলে কিন্তু তাকে অনেকগুলো ডায়াগনস্টিক টেস্ট দিতে হবে। তখন রোগী ভাবতে পারে যে আমাকে এতগুলো টেস্ট দিল, এত টেস্ট কি দরকার, আমাকে ওষুধ দিলেই তো হয়। এই যে একটা সংকট অথবা একটা দ্বন্দ্ব, এটা আমরা কিভাবে মেটাতে পারি? এটা অ্যাকচুয়ালি আমাদের উত্তম মানসিকতা হলো উত্তম সেবা। তা আমি যদি ওয়েলকামিং অ্যাটিটিউড থাকে, আমাদের সবচেয়ে বাইরে যাওয়ার কারণ হলো যে আমাদের ওয়েলকামিং অ্যাটিটিউডটা খুবই অভাব। আমার খালি ডাক্তার না, স্বাস্থ্যসেবায় যারা আছেন প্রত্যেকেরই এই আমাদের ওয়েলকামিং অ্যাটিটিউডটা দরকার।
আমি যদি একটা রোগীকে মোটিভেট করতে পারি যে আপনার যে রোগটা হয়েছে, ধরেন জ্বরের জন্য আপনার এটা ডেঙ্গু হতে পারে, এটা আপনার টাইফয়েড হতে পারে, হ্যাঁ, এটা আপনার ম্যালেরিয়া হতে পারে। তা আমরা আপনার এটাকে স্ক্রিনিং করার জন্য এই টেস্টগুলো করব, তাহলে কিন্তু রোগী কনভিন্স হবে। কিন্তু আমাদের ডাক্তার এটা না বলেই জাস্ট লিখে দিয়ে বলে এটা করে নিয়ে আসেন, তখন অটোমেটিক রোগীর একটা ধারণা হয় যে এই বোধহয় এই টেস্টগুলা মানে আমাদের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে। আর সেটা ছাড়াও আমাদের গভর্নমেন্টের একটা আছে নীতিমালা, যে একটা রেট, যে কতটুকু কিন্তু এটা অনেকে ফলো করে না, ফলে এই যে রোগীর উপরে একটা অর্থনৈতিক চাপও চলে আসে। তা আমরা যদি দুইটা জিনিস পাশাপাশি দেখি, যে আমি ডায়াগনোসিসের জন্য 5টা যদি আমি দেই, সেটা যদি যৌক্তিক কারণে দেই এবং সেটার সাথে যদি প্রাইসটাও সুলভ থাকে, কস্ট ইফেক্টিভ, তাহলে কিন্তু রোগী 5টা করতে করবে না, যদি আমি তাকে মোটিভেট করতে পারি। কিন্তু আমি যদি মোটিভেশন না থাকে, তাহলে কিন্তু রোগী মনে করবে যে আমাকে ওষুধ লিখে দিলেই তো হয়। অনেক অনেক ধন্যবাদ। খুবই গুরুত্বপূর্ণ বিষয় বললেন, যে সত্যিকার অর্থেই যে ডাক্তার এবং রোগী দুজনের যদি আস্থাশীল একটি সম্পর্ক থাকে, যে ডাক্তারের উপর যদি রোগী আস্থাশীল হয় এবং বিশেষ করে কমিউনিকেশনটা যদি ভালো হয়, যেটা আপনি বলছেন, তাহলে এই যে কমিউনিকেশনের যে জায়গাটা, এখানে তাহলে একটা গুরুত্ব দেওয়া বিষয় আছে। তাহলে এখান থেকে আমি যদি আসি যে সাধারণ মানুষকে যদি আমরা একটু সচেতন করতে চাই এই বিষয়ে, যে আপনি যে ওষুধটা পাচ্ছেন সেটার পেছনে এই কারণ থাকতে পারে, এটি সবসময় ডাক্তার যদি নাও বলতে পারেন, তাহলে সাধারণ মানুষ কিভাবে তার জায়গা থেকে নিজেকে একটু প্রস্তুত করতে পারে, এই বিষয়ে আমরা কি করতে পারি সাধারণ মানুষের জন্য? এই জন্যই ওষুধের আপনার যৌক্তিক ব্যবহারের জন্য যেমন ডাক্তার, সেরকম আপনার জনগণ, একদম প্রাইমারি হেলথ কেয়ার থেকে টারশিয়ারি লেভেল পর্যন্ত তাদেরকে যৌক্তিক ব্যবহারের ব্যাপারে পিরিয়ডিক্যাল যে ট্রেনিংটা, সেটা করতে হবে এবং জনগণকে অ্যাওয়ারনেস ডেভেলপ করতে হবে যে আপনার এই যত্রতত্র ওষুধ খেলে অথবা ফার্মেসি থেকে একটা ওষুধ নিজে কিনে খেলে সেটার পার্শ্ববর্তী হতে পারে। আপনি একজন রেজিস্টার্ড চিকিৎসক দ্বারা আপনি সেটা করেন, তবে আপনার 100% রাইটস আছে যে আপনাকে জিজ্ঞাসা করার চিকিৎসককে যে আমার কি রোগ এবং কি জন্য আমি এটা খাবো। তখন চিকিৎসকেরও এটা অ্যাপ্রোপ্রিয়েট ইনফরমেশনটা দেওয়াটাই তার দায়িত্ব। সুতরাং এটা দিয়ে আমরা রোগী এবং ডাক্তারের মধ্যে একটা আস্থা ফিরিয়ে আনতে পারি। এই আস্থার অভাবেই আজকাল আমাদের দেশ থেকে মানুষ বিদেশে চলে যাচ্ছে, বিরাট অঙ্ক টাকা পারে চলে যাচ্ছে, যার ফলে আমরা এই আস্থাটা ফিরিয়ে আনাটাই আমাদের বড় একটি কাজ। তাহলে বোঝা যাচ্ছে যে বললেন যে আমাদের সাধারণ মানুষ বা আমরা যারা রোগী, তাদের একটা অধিকার, যে আমাকে যখন একটা প্রেসক্রিপশন পেলাম, আমি একজন ডক্টর যখন লিখলেন, আমি তাকে চাইলে জিজ্ঞেস করতে পারি যে স্যার কেন এটা লিখেছেন, অথবা ডাক্তার সাহেব কেন এটা লিখেছেন। এখানে তাহলে পেশেন্টের বা রোগী যারা আছে তাদের আমরা যেটা এম্পাওয়ারমেন্ট যেটা বলি, অথবা তাদেরকে একটু শক্তিশালী করা, এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় আছে। কিন্তু আমাদের যে আর্থসামাজিক বা যে প্রেক্ষাপট, যেখানে একজন রোগী, যেটা আপনি শুরুতে বলেছেন, দরিদ্র অথবা হয়তো শিক্ষার দিক থেকে অতখানি এগিয়ে নাই, তিনি কি আসলে প্র্যাকটিক্যালি কি আমরা এটা পাবো, বা কিভাবে আমরা নিশ্চিত করতে পারি যে ডাক্তার তার এই কথাটা শুনতে বাধ্য এবং তিনি সময় দিয়ে এই প্রশ্নটির উত্তর দেবেন? সেটা হলো যে আপনার আমরা এটাকে এমনভাবে প্যালেটেবল করে আমরা বুঝাবো যাতে আপনার রোগীকে সহজভাবে বুঝাতে পারলে রোগী সেটা বুঝে যাবে। যেহেতু তারা মানে ইলিটারেট অথবা অল্প শিক্ষিত, তাদেরকে যদি আমরা আমাদের ডাক্তারি টার্ম ইউজ করি, তারা এটা বুঝবে না। সেজন্য আমরা আমাদের ভাষায় তাদের ভাষায় আমাদেরকে সেটা বুঝাই দিতে হবে। চাইলে রোগীদের সাথে আমাদের আন্তরিকতা বেড়ে যাবে। এবং যদি আমরা রোগীদের যে কোনো প্রশ্নকে তাদের রাইটস আছে আমাদেরকে প্রশ্ন করার, এবং নট অনলি দ্যাট, আমাদের প্রেসক্রিপশনটাও আমরা যখন লিখি তখন এটা আবার রিপিট করে বুঝাই দেওয়া যে আপনাকে এই জিনিসটা করতে হবে, যেটা আমরা ইনফরমেশনের মধ্যে লিখে দিই। তো এখন যদি আমরা সেটা না লিখে দিই, তাহলে রোগী সেটা সঠিক নির্দেশনা ফলো করবে না। যেমন অ্যান্টিবায়োটিক, আমি যদি বলি যে দেখেন, কারণ 3 দিন পরে আপনার রোগটা উপশম হয়ে গেল,
কিন্তু এটা যে ডরমেন্ট স্টেজে যে ব্যাকটেরিয়াটা আছে এটাকে যে পুরো কিল করতে হলে যে পুরো মাত্রাটা খেতে হবে সেটাকে যদি তাদেরকে ভালোভাবে বুঝিয়ে দিই তাহলে ফুল কোর্সটা খাবে। আর না খেলে যেটা হবে ড্রাগটা রেজিস্ট্যান্ট হবে, যার জন্য অ্যান্টিবায়োটিক আজকাল আপনার জানা দরকার যে 1985-এর পরে আজ পর্যন্ত নতুন কোনো অ্যান্টিবায়োটিক তৈরি হয় নাই। তার ফলে এখন যে অ্যান্টিবায়োটিকগুলো আমাদের সংবেদনশীল আছে, যেগুলো সেন্সিটিভ, এগুলো যদি রেজিস্ট্যান্ট হয়ে যায়, দেয়ার আর নো ওয়েপেন্স যেটা দিয়ে আমরা রোগীকে বাঁচাতে পারবো। সুতরাং আমাদেরকে এই ব্যাপারে বিশেষ করে অ্যান্টিবায়োটিক ইউজের ব্যাপারে খুব সচেতন থাকতে হবে এবং এটাকে ওভার দ্য কাউন্টার না, এর জন্য সরকারের যেমন এটার উদ্যোগ, তেমনি আমাদের রোগীদেরকেও ডাক্তারদেরকেও উদ্যোগ নিতে হবে। এটা একটা সম্মিলিত প্রচেষ্টা যে আমাদেরকে এটা একটা যে আমরা এই অ্যান্টিবায়োটিককে আগে ছিল সেভ দ্য অ্যান্টিবায়োটিক, সেভ দ্য ড্রাগস, এখন হলো সেভ দ্য অ্যান্টিবায়োটিক্স। কারণ অ্যান্টিবায়োটিক ছাড়া আমরা কিনা কোনো ইনফেকশন যদি হয় সেটা কিন্তু আমরা বাঁচাতে পারবো না। বিদেশে আপনার আমার ছেলের কয়েকদিন আগে টনসিল হলো, তার উইদাউট এনি অ্যান্টিবায়োটিক তার টনসিলেক্টমি করে সে উইদিন 12 আওয়ার্সে বাসায় চলে আসছে। তো এই যে তাদের মানে ইনফেকশন ফ্রি, মানে জীবাণুমুক্ত, মানে এইটা আমাদেরকে অ্যান্টিবায়োটিকটাকে ইউজের ব্যাপারে আমাদের খুব সচেতন থাকতে হবে। ডক্টর ফজলুল বাকি, আমরা অনেক প্রসঙ্গে আলাপ করেছি। আমরা একটা বিষয়ে খুব গুরুত্ব দিয়ে বুঝতে পারছি যে আমাদের ডাক্তার যারা, তাদেরকে একটু সময় দিয়ে রোগীদের সাথে কথা বলতে হবে। কিন্তু এটাও বাস্তবতা বাংলাদেশের প্রেক্ষিতে যে আমাদের এত রোগী, এত মানুষ, তত পরিমাণ ডাক্তার তো আমাদের দেশে নাই। সুতরাং একজন ডাক্তার চাইলেও সবসময় এই যে ওষুধ বুঝিয়ে দেবেন এই জায়গাটা অতখানি সময় দিতে পারেন না। এই ক্ষেত্রে যারা এই ওষুধ সম্বন্ধে পড়াশোনা করেন, যেমন ফার্মাসিস্ট, বিশ্ববিদ্যালয়ে একটা বিরাট জনগোষ্ঠী আছে, তারপর যারা নার্সিং পড়ছেন, যারা নার্স, তারাও কিন্তু এখানে একটা ভূমিকা রাখতে পারে। এই জনগোষ্ঠীটা আমরা কেন ব্যবহার করছি না এবং কিভাবে তাদেরকে আমরা আরও এই ওষুধের যৌক্তিক ব্যবহারের যেই প্রয়োজনটা, সেই প্রয়োজন পূরণে কাজে লাগাতে পারি? আপনি একটা মূল্যবান প্রশ্ন করেছেন। অ্যাকচুয়ালি আপনি জানেন যে প্রেসক্রিপশনটা হলো ফর দ্য ফার্মাসিস্ট, কিন্তু আমাদের দেশে প্রেসক্রিপশনটা আমরা রোগীকে দিয়ে থাকি। আপনার বাইরে প্রেসক্রিপশনটা না দিয়ে ফার্মাসিস্টই আপনার ড্রাগটাকে বুঝিয়ে দেয়, সেটা কিন্তু আমাদের দেশে এই জিনিসটা সিস্টেমটা নাই বলেই আমাদের রোগীরা সরাসরি নিয়ে যাচ্ছে। এই জন্য ফার্মাসিস্টদেরকে সচেতন হতে হবে, তাদেরকে আমাদের ডাক্তারদের সাথে ইন্টিগ্রেশন থাকতে হবে। এবং নার্সরা হলো ফার্স্ট প্রোভাইডার ইনজেকশন বা ওষুধ দেওয়ার জন্য ইনডোর বা আউটডোরে। তো এখন এদের আমার একটা গবেষণায় দেখা গেছে যে বাংলাদেশে ডিসপেন্সিং টাইম অনলি 30 সেকেন্ডস। তো 30 সেকেন্ডসে কখনোই একটা রোগী কোনো দিন হয় না। আর কনসালটেশন টাইম অনলি 3 মিনিটস, কিন্তু আমাদের মিনিমাম 10 মিনিট থাকা দরকার একটা প্রপার রোগের ইতিহাস প্লাস তাকে পরীক্ষা নিরীক্ষা সব কিছু মিলে তাকে একটা দেওয়া, প্রেসক্রিপশন দেওয়া। তো এখন এই যে ফার্মাসিস্ট যারা, তাদেরকে আমাদের ফার্মাসিস্টদেরকে আমাদের ওষুধটা বোঝানোর জন্য তাদেরকে আমাদের সাথে যুক্ত করতে হবে। এবং নার্সদেরকে ওদের আপনার ড্রাগ শিট আছে ইনডোরে, যেখানে নার্সরা ড্রাগটা লেখে। তো এখন নার্সদেরকে এই ওষুধ সম্বন্ধে অভিজ্ঞ থাকতে হবে এবং তাদের একটা সাবজেক্টই আছে ওষুধের উপরে। তো ওই সাবজেক্ট সম্বন্ধে তাকে থাকতে হবে। এবং বিদেশে কিন্তু ফার্মাসিস্টরা রাউন্ড দিয়ে যায় এবং তারা ইভেন তাদের 10টা ক্লিনিক্যাল বেড থাকে। তো ওখানে ফার্মাসিস্টরা রাউন্ড দিয়ে যে নিয়ে মাস্টার্স করা ফার্মাসিস্ট দেখেন যে ওখানে কোনো ড্রাগ অযৌক্তিক আছে কি না, তারা ওটাকে আস্তে করে করে যায়, তারপরে কারেকশন হয়ে যায় অটোমেটিক্যালি। রোগীও জানতে পারে না এবং এটা ইটস এ গ্রেট সার্ভেলেন্সের মতো একটা বিষয়, সার্ভেলেন্স, যার ফলে আমাদের ফার্মাসিস্টদের একটা মানে দায়িত্ব আছে যে রোগীদের ওষুধের ব্যবহার সম্বন্ধে তাদেরকে অবগত করা। কিন্তু আমরা সেখানে দু একটা মানে স্ট্যান্ডার্ড হসপিটাল যারা আন্তর্জাতিক মানের আমাদের দেশে, সেইখানে ফার্মাসিস্টরা সেটা করে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই ফার্মাসিস্টদের এখানে
আপনার এটাকে কি বলে যে অবদানটা অনেক কম, বরং তারা ওই ওষুধটাকে মানে যেটা প্রয়োজন নেই সে প্রয়োজনীয় ওষুধটাও ধরিয়ে দিতে চেষ্টা করে আর কি। তো সেই জন্য ফার্মাসিস্ট এবং নার্স এদেরকে আপনার ওষুধ সম্বন্ধে ভালোভাবে রোগীকে বোঝানোর জন্য করতে হবে। আরেকটা আপনি যেটা বললেন যে ঢাকা মেডিকেলে যে ওই 3 মিনিটে এই জন্য আমি একটা বলছি যে হোয়াট আর দ্য আন্ডারলাইং ফ্যাক্টরস ফর ফর ওষুধের অযৌক্তিক ব্যাপার, ফর দ্য ইরেশনাল ইউজ অফ ড্রাগ। ওখানে হলো যে সেটাকে বলে যে আপনার স্টাফিং প্যাটার্ন। আপনার মনে করেন যে ইএনটি ওপিডিতে এত রোগী নাই, কিন্তু স্কিনে প্রচণ্ড চর্মরোগ বা ডায়রিয়া সেখানে অনেক, কিন্তু ডাক্তার কিন্তু ইকুয়ালি ডিস্ট্রিবিউশন। এখন ম্যানেজার যিনি হসপিটালের, উনার দায়িত্ব হলো যে উনি মানে আমাদের দেশে হলো ডাইরেক্টর হসপিটাল বা উনার দায়িত্ব হলো যে যেখানে মানে ইকুইটি ডিমান্ড অফ দ্য পেশেন্ট ডাক্তারকে সেখানে বেশি নিতে হবে যাতে রোগীদেরও বিরক্তিকর ভাবটা না থাকে এবং আমরা যাতে ডাক্তারের উপরে চাপ, মানসিক চাপ না পড়ে। এখন আমাদের ডাক্তারদের আমি দোষ দিব না, তারা এই এত রোগী দেখতে গিয়ে তাদের উপরে একটা মানসিক চাপ আসে, সেইখানে আমাদেরকে এই করা। আরেকটা হলো মনিটরিং করা, যিনি আমাদের হসপিটালের যিনি থাকবেন বা আমাদের সিভিল সার্জন বা ডিভিশনাল ডাইরেক্টর, তারা স্ট্রিক্টলি মনিটর করতে হবে। তো এখন আমাদের মাননীয় স্বাস্থ্যমন্ত্রী প্রত্যেকটা হাসপাতাল ভিজিট করছেন এবং জিরো টলারেন্স যেখানে অযৌক্তিক, এটা একটা ওনার মানে ওনাকে আমি সাধুবাদ জানাই, চেষ্টা করছেন সেটা আর কি। তবে আমাদেরকে সোচ্চার হতে হবে, আমাদের যারা মানে চিকিৎসা দিয়ে থাকি, সেবা দিয়ে থাকি, এটা নট অনলি আমরা চিকিৎসক, এখানে নার্স, তারপরে আমাদের অনেক হসপিটাল স্টাফ বা মিডওয়াইফ এবং ফার্মাসিস্ট, প্রত্যেককে আমাদেরকে এগিয়ে আসতে হবে এবং জনগণকে এগিয়ে আসতে হবে। জনগণকেও এই ওষুধ সম্বন্ধে তাদের প্রাথমিক ধারণাটা আমাদেরকে, সেটি একটা শিক্ষার একটা অংশ হওয়া খুব জরুরি। অনেক অনেক ধন্যবাদ ডক্টর কিউবিও ফজলুল বাকী আমাদেরকে সময় দেওয়ার জন্য। খুব গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আপনার কল্যাণে আজকে আমরা আলোচনা করতে পারলাম। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। আপনাকে ধন্যবাদ। দর্শক, শেষ করছি সুরক্ষায় প্রতিদিনের আজকের আয়োজন। আমরা বুঝতে পারছি যে ওষুধকে যদি আমরা সঠিকভাবে ব্যবহার করতে চাই, তাহলে এটি কেবল ডাক্তারের একার দায়িত্ব নয়, এখানে যারা রোগী আছি আমরা তাদেরকেও সচেতন হতে হবে এবং একই সাথে অন্য সাপোর্টিং স্টাফ যারা আছেন, বিশেষ করে ফার্মাসিস্ট অথবা নার্স, তাদেরকেও যদি আমরা এই স্বাস্থ্যসেবায় আরও শক্তিশালীভাবে ইন্টিগ্রেট করি, অন্তর্ভুক্ত করি, তাহলে এই যে ওষুধকে ব্যাখ্যা করা অথবা কোন ওষুধটি কখন খাবেন সেটি আরও সঠিকভাবে একজন মানুষ তথ্যটি পাবে এবং তিনি সুস্থতার দিকে আরও তাড়াতাড়ি এগিয়ে যাবেন। আমরা চাই সকলের সম্মিলিত উদ্যোগে ওষুধের যে অযৌক্তিক ব্যবহার হচ্ছে সেই জায়গা থেকে আমরা বেরিয়ে আসি। আশাবাদ রেখে আজকের মতো শেষ করছি সুরক্ষার প্রতিদিন।